করি সবাই ভালো আছো। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয়গুলো আলোচনা হবে এগুলো তোমার পরবর্তী ক্লাসে এবং যতদিন তুমি পড়াশোনা করবে ততদিনই কাজে লাগবে। তো দেখো আজকে আমরা কি আলোচনা করতেছি। আজকে আমরা আলোচনা করতেছি পরমাণু প্রতীক, অণু সংকেত এবং পরমাণু কণা। তো দেখো আমরা পরমাণু কণা আমরা যে জিনিসগুলো পড়বো, প্রথমেই আমাদের এই পর্যন্ত যে আমরা যে পরমাণু কথাগুলো বললাম এই পর্যন্ত প্রায় আমাদের 118টি মূল আবিষ্কৃত হয়েছে। এই 118টি মূলের ভিতরে মাত্র 98টি মূল প্রকৃতিতে পাওয়া যায়। বাকি যে 20টি মূল এটা কৃত্রিমভাবে আমাদের ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এই যে 118টা মূল, এই 118টা মূলের আলাদা আলাদা নাম আছে। এই 118টি মূলের আলাদা আলাদা যে নাম আছে এই নামকে আমরা সংক্ষেপে প্রকাশ করার জন্য আমরা যে শব্দটি ব্যবহার করি এটার নাম হলো প্রতীক। আমাদের মূলের যে নাম, ইংরেজি নাম বা ল্যাটিন নাম, এই নামের প্রথম দুটি অক্ষর বা একটি অক্ষর দিয়ে আমরা প্রতীক প্রকাশ করি। প্রথম একটি অক্ষর দিয়ে যদি আমি প্রকাশ করি তাহলে আমার ইংরেজি যে একটা নাম এর প্রথম অক্ষর দ্বারা যদি আমি প্রকাশ করি তাহলে আমার যে অক্ষরটা দ্বারা প্রকাশ করব এটা হবে বড় অক্ষর। আর যদি আমি দুটি অক্ষর দ্বারা প্রকাশ করি তাহলে প্রথম অক্ষরটা আমার বড় অক্ষর হবে, পরবর্তী যে অক্ষরটা এটা ছোট অক্ষর হবে। তাহলে দেখো আমরা আমাদের যে এখানে বলে অনেকগুলো মূলের নাম লেখা আছে, এই নামগুলো থেকে আমরা কিভাবে প্রতীকটা লিখি এটা একটু শিখি। দেখো প্রথমে লেখা আছে হাইড্রোজেন। হাইড্রোজেন ইংরেজিতে এই হাইড্রোজেন এটাকে যদি প্রতীকের সাথে প্রকাশ করতে চাই তাহলে প্রথমে একটি অক্ষর হাইড্রোজেন দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে H দ্বারা আমরা হাইড্রোজেনকে প্রকাশ করি। তাহলে H এটা দ্বারা প্রকাশ করতেছি, তার মানে এটা কি হাইড্রোজেন। এই দ্বারা কিন্তু প্রকাশ করি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের প্রতীকটা হলো H। আবার দেখো পরবর্তী লেখা আছে হিলিয়াম। হিলিয়াম তাহলে এই ইংরেজি নাম হিলিয়াম এটাকে প্রথম দুটি অক্ষর দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথম অক্ষর আছে আমার H, এটা ক্যাপিটাল হাতে লিখতে হবে, আমি বড় হাতে লিখতে হবে, পরের যে অক্ষরটা আছে E এটা ছোট হাতে লিখতে হবে। তাহলে He এটা দ্বারা আমরা হিলিয়ামকে প্রকাশ করি। তাহলে হিলিয়ামের প্রতীকটা হলো কি মা He। এবার আসলে দেখো পরবর্তী নাম আছে লিথিয়াম। লিথিয়াম তাহলে লিথিয়াম এটাও আমরা দুটি অক্ষর দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথম অক্ষর L, তারপরে অক্ষর I ছোট হাতে Li, এটা দ্বারা আমরা প্রকাশ করব লিথিয়াম। তাহলে লিথিয়ামের প্রতীক Li। আবার হিলিয়ামের প্রতীক He, হাইড্রোজেন এর প্রতীক কি H। এরপরে বেরিলিয়াম। বেরিলিয়াম তাহলে বেরিলিয়াম তো আমরা দুটি অক্ষর দ্বারা প্রকাশ করি। তাহলে প্রথম অক্ষর B ক্যাপিটাল, আমি বড় হাতে, তারপরে অক্ষরটা E, তাহলে Be, এটা দ্বারা আমরা বেরিলিয়ামকে প্রকাশ করি। এরপরে দেখো পরবর্তীতে আছে কার্বন। এই কার্বনকে আছে আমাদের বোরন। তাহলে বোরনকে প্রকাশ করার জন্য আমরা বি একটি অক্ষর দ্বারা প্রকাশ করি। তাহলে বি বোরন। কার্বন এই কার্বনে একটি অক্ষর দ্বারা প্রকাশ করব, তাহলে সি। কার্বনকে সি দ্বারা প্রকাশ করি। তাহলে আমি যদি বলি কার্বন তাহলে কার্বনের প্রতীকটা কি সি, বা আমি যদি সি লিখি তাহলে এটা কি লিখেছি কার্বন লিখেছি। এরপর আছে নাইট্রোজেন। এই নাইট্রোজেনকেও একটি মাত্র অক্ষর দ্বারা প্রকাশ করি, তাহলে এন নাইট্রোজেন। অক্সিজেন, অক্সিজেনকে একটি মাত্র অক্ষর দ্বারা প্রকাশ করি, তাহলে অক্সিজেন ও। এরপর দেখো ফ্লোরিন। এই ফ্লোরিনকেও একটি মাত্র অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এফ ফ্লোরিন এফ। এরপর আছে দেখো লোহা, এটা ল্যাটিন নাম। এই যে আমার হাইড্রোজেন থেকে ফ্লোরিন পর্যন্ত যতগুলো মূলের নাম বললাম এগুলো সবই মূলের ইংরেজি নাম। এখন এই যে লোহা, এই লোহা এই ফেরা এগুলো লোহার ল্যাটিন নাম। এই ল্যাটিন নাম থেকে আমরা প্রতীকটা নিব। তাহলে এখানে দুটি আদ্য অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথম অক্ষরটা এ, তাহলে পরের অক্ষরটা যদি আমি লিখতে চাই তাহলে এফ ই ছোট অক্ষর। তাহলে এফ ই এটা দ্বারা মূলত আমাকে কি বোঝাচ্ছে লোহা। আর লোহার ল্যাটিন নামটা হলো কি ফেরা। ফেরা। এবার দেখো তাহলে আমরা জানলাম প্রতীক। প্রতীক হলো কি যে বলে সবকিছু প্রকাশ করার জন্য যে যা ব্যবহার করা হচ্ছে সেটার নাম কি প্রতীক। তাহলে
এবার আমরা পরমাণু থেকে এবার আসলে অণু সম্পর্কে। আসলে অণু এটা দুইবার ততোধিক পরমাণু মিলে আমার তৈরি হয় অণু। দুইবার ততোধিক পরমাণু মিলে আমার তৈরি হয় কি অণু। আর এই অণুকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করে যেটা এটার নাম হলো সংক্ষিপ্ত। আবার বলতেছি দুইবার ততোধিক পরমাণু মিলে তৈরি হয় অণু। এই অণুকে সংক্ষিপ্ত রূপে প্রকাশ করাই হলো কি সংক্ষিপ্ত। তাহলে যার দ্বারা আমরা অণুকে প্রকাশ করি সেটার নাম কি সংকেত। এবার আসলে দেখো এই সংকেত কিছু মৌলের ক্ষেত্রে আমরা দুটি পরমাণু মিলিয়ে আমার সংকেতটা হয়। যেমন দেখো এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন এই হাইড্রোজেনের দুটি পরমাণু মিলে আমার একটা অণু তৈরি করে। তাহলে হাইড্রোজেন যোগ হাইড্রোজেন দুইটা পরমাণু মিলে আমার তৈরি করতেছে হাইড্রোজেন H2 অণু। এটা হাইড্রোজেনের অণু। তাহলে এখানে হাইড্রোজেন অণুকে আমি সংক্ষিপ্ত রূপে প্রকাশ করেছি, এটা হাইড্রোজেনের সংকেত। একইভাবে দেখো আমরা যদি প্রকাশ করি অক্সিজেন, তাহলে দুটো অক্সিজেন পরমাণু মিলে আমার একটা অণু তৈরি করতেছে, তাহলে O2। আবার দুটি নাইট্রোজেন পরমাণু মিলে আমার একটা নাইট্রোজেন অণু তৈরি করতেছে, তাহলে N2। তাহলে O2 এটা হলো অক্সিজেনের সংকেত। আবার যদি বলি N2 তাহলে এটা নাইট্রোজেনের সংকেত। এখন দেখো কিছু মৌল আছে যেগুলা সংকেত হয় না, প্রতীক। এরা অনেকগুলো পরমাণু একত্রে থাকতে পারে কিন্তু এরা অণু আকারে থাকে না। যেমন আমরা লিখতে পারি হিলিয়াম, এটা He, এটা সংকেত হয় না, He এটা অণু আকারে থাকে না, এভাবেই থাকে। আবার দেখো আমরা লিখতে পারি সোডিয়াম, Na, সোডিয়াম, নেট্রিয়াম থেকে, সোডিয়ামের ল্যাটিন নাম হলো নেট্রিয়াম। এই নেট্রিয়াম থেকে Na প্রতীক, এটা বা সংকেত হয় না, এভাবেই থাকে Na, সোডিয়াম। এখন দেখো কিছু মৌল আছে আমরা একই পদার্থের দুটি পরমাণু দিয়ে আমরা অণু সংকেত করি, এটা হলো মৌলিক পদার্থের সংকেত, অণু সংকেত। এবার আমরা যৌগিক পদার্থের অণু সংকেত লিখব। একটি ধাতুর সাথে আরেকটি অধাতু, একটা ধাতুর সাথে যদি আমার একটা অধাতু যুক্ত হয় তখন আমার যৌগের নামের শেষে আইড যোগ হবে, আইড। কথাটা বলি তাহলে যেমন আমরা যদি সোডিয়াম আর ক্লোরিন দিয়ে লিখি তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে হবে সোডিয়াম ক্লোরাইড। নামের শেষে আইড কথাটা যুক্ত আছে, সোডিয়াম Na আর ক্লোরিন যুক্ত আছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে একটি ধাতু আর একটি অধাতু মিলে যখন আমার যৌগ গঠন করবে তখন ওই যৌগের নামের শেষে আইড কথাটা যুক্ত হবে, তাহলে সোডিয়াম ক্লোরাইড। দেখি দেখো একটি ধাতু পটাশিয়াম, এর সাথে আয়োডিন যুক্ত হয়েছে অধাতু, তাহলে এর নামটা হবে পটাশিয়াম আয়োডাইড। নামের শেষে আইড কথাটা আছে, পটাশিয়াম আয়োডাইড। একইভাবে আমরা এরকম করে লিখতে পারি ক্যালসিয়াম, Ca, এর সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, তাহলে ক্যালসিয়ামটা ধাতু আর অক্সিজেনটা কি অধাতু। তাহলে এই সমস্ত যৌগের নামকরণের ক্ষেত্রে বললাম কি একটি ধাতু আর একটি অধাতু মিলে যখন আমার যৌগ তৈরি করবে তখন এদের নামের শেষে আইড কথাটা যুক্ত হবে, তাহলে ক্যালসিয়াম অক্সাইড, অক্সিজেন থেকে অক্সাইড, তাহলে ক্যালসিয়াম অক্সাইড। তেমনি ভাবে আমরা আরেকটি যৌগের নাম লিখতে পারি, দেখো সালফার আর অক্সিজেন মিলে যুক্ত হবে, তাহলে এখানে যেহেতু দুটো অক্সিজেন এজন্য এটার নাম হবে সালফার ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড। তাহলে একটি সালফার আর দুটি অক্সিজেন মিলে আমার এটা কি তৈরি হয়েছে। এরপরেও দেখো আরেকটি একটি অক্সিজেন অধাতুর সাথে যখন কয়েকটি অক্সিজেন পরমাণু মিলে একটা পরমাণু গুচ্ছ তৈরি করবে যেটা একটি মাত্র পরমাণু গুচ্ছের ন্যায় আচরণ করে। যেমন সালফারের সাথে 4টি অক্সিজেন যুক্ত হয়েছে, এই সালফারের সাথে 4টা অক্সিজেন, সালফারটা অধাতু, এর সাথে 4টি অক্সিজেন যুক্ত হয়েছে, এটা একটি পরমাণু গুচ্ছ তৈরি করেছে। এই পরমাণু গুচ্ছটা যখন আমার একটা ধাতুর সাথে যুক্ত হবে, যেমন ম্যাগনেসিয়াম লিখলাম, তখন এই
নামের শেষে এট এট কথাটা থাকবে অথবা আইট এট অথবা কি আইট। যেমন এই যৌগটার নাম হবে ম্যাগনেসিয়াম সালফেট এট ম্যাগনেসিয়াম সালফেট। আবার দেখো আবার নাইট্রোজেন এর সাথে আমার তিনটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়েছে যুক্ত হয়ে একটা যৌগমূলক তৈরি করেছে বা পরমাণু গুচ্ছ তৈরি করেছে। এই পরমাণু গুচ্ছটা একটি যৌগের ন্যাচারাল করেছে একটি পরমাণু গুচ্ছের ন্যাচারাল করেছে এটা একটা। এর সাথে যখন আমি একটা ধাতু যোগ করব যেমন পটাশিয়াম তাহলে এই যৌগটার নাম হবে পটাশিয়াম নাইট্রেট। এই নামের শেষে এক কথাটা যুক্ত হবে। তাহলে আমরা দেখলাম যে পরমাণু কি প্রতীক কি অণু কি এবং সংকেত কি। আবার যদি বলি যে মৌলের যে নাম আছে এই নামের সংক্ষিপ্ত রূপে প্রকাশ এটার নাম হলো কি প্রতীক। আবার দুই বা ততোধিক পরমাণু মিলে আমার তৈরি হয় অণু। এই অণুকে সংক্ষিপ্ত রূপে প্রকাশের নাম হলো কি সংকেত। আমরা দেখলাম যে মৌলিক পদার্থের যে সংকেত দুইটি পরমাণু মিলিয়ে আমার যেটা হচ্ছে এটা মৌলিক পদার্থের সংকেত একই জাতীয় দুটি পরমাণু। আবার দুটো ভিন্ন জাতীয় পরমাণু হচ্ছে এদের নামের শেষে একটি ধাতু যদি হয় আর একটি যদি অধাতু হয় তাহলে নামের শেষে কি যুক্ত হয় আয়ন কথাটা যুক্ত হয়। আবার যদি একটি অধাতুর সাথে একাধিক অক্সিজেন পরমাণু মিলে আমার একটা পরমাণু গুচ্ছ তৈরি করে তখন এই পরমাণু গুচ্ছটা যদি একটি মাত্র পরমাণু গুচ্ছের ন্যায় আচরণ করে এর সাথে যখন একটি ধাতু যুক্ত হবে তখন ওই যৌগের নামের শেষে এট কথাটা থাকবে। কথা থাকবে কি এট বা আই। তাহলে আমরা ম্যাগনেসিয়াম সালফেট পটাশিয়াম নাইট্রেট এখানে যে SO4 এটা একটা পরমাণু গুচ্ছ NO3 এটা একটা পরমাণু গুচ্ছ। এবার দেখো আমরা তাহলে অণু গেল সব মিলে এটা সব পরমাণু পরমাণু। দেখো আমরা সাধারণত খালি চোখে পরমাণুকে দেখতে পাই এই পরমাণু খুবই খুবই ছোট। তবে ইলেকট্রন মাইক্রোস্কোপ নামক একটা যন্ত্র আছে ওই যন্ত্রের সাহায্যে আমরা এই পরমাণুকে দেখতে পাই। মজার বিষয় হলো আমাদের যে ইলেকট্রন মাইক্রোস্কোপ যে যন্ত্র আছে এই যন্ত্রে একটা পরমাণুর যে আকার তার চেয়ে কয়েক মিলিয়ন গুণ বড় আকার সেটা থাকে। তোমরা অবশ্যই জানো যে 1 মিলিয়নে 10 লক্ষ। বুঝতেই পারছো আমি যদি এখানে এরকম একটা ক্ষুদ্র ফোকাল তাহলে এটা 10 মিলিয়ন গুণ বড় আমি 10 লক্ষ গুণ বড় আকারটি দেখতে পাচ্ছি ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে। এখন দেখো এই পরমাণুকে আমরা ডাল্টনের মতবাদ অনুসারে জানলাম যে পরমাণুকে আর ভাঙা যায় কিন্তু বর্তমানে আমরা জানি যে পরমাণুকে ভাঙলে তিনটি কণিকা পাওয়া যায়। পরমাণুকে ভাঙলে তিনটি কণিকা পাওয়া যায় একটা ইলেকট্রন প্রোটন আর হলো নিউট্রন। পরমাণু কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন আর পরমাণুর চারিদিকে কক্ষপথে থাকে হলো ইলেকট্রন। একমাত্র হাইড্রোজেন পরমাণু যার কেন্দ্রে কোনো নিউট্রন নেই। মনে রাখবে এই কথাটা পরীক্ষা আসবে একমাত্র হাইড্রোজেন পরমাণু যার কেন্দ্রে কোনো নিউট্রন নাই। তাহলে আমরা এই হাইড্রোজেন ছাড়া বাকি সকল যে পরমাণু আছে তাদের প্রত্যেকে কেন্দ্রে প্রোটন আর নিউট্রন থাকবে আর কক্ষপথে থাকবে হলো কি ইলেকট্রন। একটা পরমাণু যতটা প্রোটন আছে ঠিক সমান সংখ্যক ইলেকট্রন তার কক্ষপথে থাকবে। আবার বলতেছি একটি পরমাণুর যতটি প্রোটন আছে তার কক্ষপথে সমান সংখ্যক ইলেকট্রন। যেমন আমি যদি বলি অক্সিজেন এই অক্সিজেন পরমাণুর 8টি প্রোটন আছে 8টি প্রোটন আছে অক্সিজেন পরমাণুর 8টি প্রোটন আছে। এই 8টা পি দ্বারা প্রোটনকে প্রকাশ করতে 8টা প্রোটন আছে এবং 8টা ইলেকট্রন আছে 8টা ইলেকট্রন আছে। এই প্রোটনটা থাকে পরমাণু কেন্দ্রে এই কেন্দ্রে থাকবে আমার কি প্রোটন আর এই কক্ষপথ থাকবে এই কক্ষপথে থাকবে আমার ইলেকট্রন। কক্ষপথে থাকবে কি ইলেকট্রন। তাহলে পরমাণুকে বাংলা আমরা তিনটা কণিকা পাই। কয়টা কণিকা পাই? তিনটা। একটা হলো প্রোটন
আর একটা হলো ইলেকট্রন আর একটা কি নিউট্রন। একমাত্র হাইড্রোজেন পরমাণুর কোনো নিউট্রন নেই। তাহলে আমরা দেখলাম অক্সিজেন পরমাণুতে 8টি ইলেকট্রন আছে এবং কি 8টি প্রোটন আছে। মোট কথা হলো একটা পরমাণুতে যতটি প্রোটন থাকবে ঠিক ততটি কি থাকবে ইলেকট্রন থাকবে। যেমন হাইড্রোজেন, এই হাইড্রোজেন পরমাণুতে আমার একটি মাত্র প্রোটন আছে, তার মানে এর একটি ইলেকট্রন আছে। একইভাবে এই যে হিলিয়াম, হিলিয়ামের 2টি প্রোটন আছে, তার মানে এর 2টি ইলেকট্রন আছে। লিথিয়াম এর 3টি প্রোটন আছে, তার মানে এর 3টি ইলেকট্রন আছে। বেরিলিয়াম এর 4টা প্রোটন আছে, তার মানে এর 4টা ইলেকট্রন আছে। বোরন এর 5টি প্রোটন আছে, তার মানে কি 5টি ইলেকট্রন আছে। একইভাবে কার্বন এর 6টা প্রোটন আছে, তার মানে 6টা কি আছে ইলেকট্রন আছে। নাইট্রোজেন এর 7টি প্রোটন আছে, তার মানে 7টি ইলেকট্রন আছে। অক্সিজেন এর 8টি প্রোটন আছে আর 8টি কি আছে ইলেকট্রন আছে। ক্লোরিন এর 9টি প্রোটন আছে, তার মানে কি 9টি ইলেকট্রন আছে। ফেরাম আয়রন লোহা এর 26টি প্রোটন আছে, 26টি প্রোটন, তার মানে এর 26টি কি আছে ইলেকট্রন আছে। তাহলে আমরা জানলাম একটি পরমাণুতে যতটি প্রোটন আছে ঠিক ততটি কি আছে ইলেকট্রন আছে। তাহলে আমরা শিখলাম যে পরমাণু বলতে কি, অণু সম্পর্কে কি, তাহলে পরমাণু কণা সম্পর্কে জানলাম। এরপরে আমাদের আরেকটি টপিক বাকি আছে, সেটা হলো পানিকে সার্বজনীন দ্রাবক করা। তোমরা জানো যে সকল দ্রাবক জৈব এবং অজৈব সকল পদার্থকে দ্রবীভূত করতে পারে বা বেশিরভাগ পদার্থকে দ্রবীভূত করতে পারে তাদেরকে বলে সার্বজনীন দ্রাবক। এক্ষেত্রে পানি সবচেয়ে উৎকৃষ্ট দ্রাবক। তুমি কয়েকটি জৈব যৌগ অথবা কয়েকটি অজৈব যৌগ নিয়ে পরীক্ষা করে দেখবে যে আমার এখানে পানিটাই সবথেকে উৎকৃষ্ট দ্রাবক, যেহেতু পানি সব রকম দ্রবকে কি করতে পারে দ্রবীভূত করতে পারে, এইজন্য পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয়। আমরা আজকে যে ক্লাসটা নিলাম এটা তোমরা মনোযোগ সহকারে দেখবে, পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরবর্তী ক্লাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।